সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিহাস বিষয়টি রয়েছে। আর ইতিহাস বিষয়কে টার্গেট রেখে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আরও একটি মডেল সেট তোমাদের সাথে আলোচনা করছি। এই মডেল সেটটি বিশেষভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শেষ মুহূর্তে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্নপত্র তোমাদের সাথে রাখছি। আর সম্পূর্ণ সিলেবাস তোমরা কভার করতে পারবে এই ভিডিওগুলো থেকে। তো তোমাদের আলাদা করে আমরা ইতিহাসের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টের ভিডিওগুলো অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, তো প্রত্যেকটাই কিন্তু কমন পাবে। ওখান থেকে তোমরা ভালো করে যদি পড়তে পারো তাহলে 100% কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো, আজকে তৃতীয় সেমিস্টার পরীক্ষা ইতিহাসের বোর্ডের নির্দেশিকার বোর্ডের তৈরি বোর্ডের আদলে এই প্রশ্নপত্র কিন্তু তৈরি হচ্ছে। তো প্রথম দেখো, প্রশ্ন দেখো। আর প্রশ্ন দেখার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এনজয় এক্সাম তোমাদের পরীক্ষার সেরা সাফল্য। তো চলো, প্রথম প্রশ্ন দেখো। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, প্রথম প্রশ্ন আজকে দেখো, মার্ক পোলোর বিবরণে বর্ণিত দক্ষিণ ভারতের রাজ্যটি হলো। দেখো, চারটে অপশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। মার্ক পোলোর বিবরণে দক্ষিণ ভারতের রাজ্য কোনটি? দেখো, উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অবশ্যই পাণ্ড্য রাজ্য। ঠিক আছে, মনে রাখবে, মার্ক পোলোর বিবরণ অনুযায়ী বর্ণিত যে দক্ষিণ ভারতের রাজ্য হচ্ছে পাণ্ড্য রাজ্য। নেক্সট, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? দেখো, ইবন বতুতা চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিল। ঠিক আছে, চলে আসবো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। অল বিরুনি তহকক ই ইন্দ গ্রন্থটি কোন ভাষায় রচিত? মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, মনে রাখবে আরবি ভাষায় রচিত। এটা তোমরা অনেকেই জানো। চলো, পরের প্রশ্ন। বার্নিয়ে লিখেছেন যে মোগল যুগে দেশের সমস্ত জমির মালিক ড্যাশ ছিলেন। তো বার্নিয়ে এটা লিখেছেন যে মোগল যুগে দেশের সমস্ত জমির মালিকই কিন্তু সম্রাট ছিলেন, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো, বিবৃতি একে কি বলছে যে তহকিক ই ইন্দ গ্রন্থটি ভারতকোষ হিসেবে অভিহিত করা হয়। এটা একদম সত্য, মনে রাখবে, এটা ভারতকোষ হচ্ছে তহকিক ই ইন্দ গ্রন্থটি। নেক্সট, আবার কারণ বলছে যে এই গ্রন্থটিতে সমকালীন ভারতের রাজনৈতিক অনৈক্য এবং অর্থনৈতিক জীবনের বাস্তবসম্মত বিবরণও কিন্তু পাওয়া যায়। তো এটা কিন্তু সঠিক হয়েছে এবং একটার সাথে একটা কারেক্ট অ্যান্সার। তো আমরা অপশান ওয়াইজ যদি অ্যান্সার করতে হয় 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। চলে আসবো 6 নম্বর প্রশ্ন। দেখো, কোন বিদেশি পর্যটক 1933 সালে 1333 থেকে 1347 খ্রিস্টাব্দে ভারতে ছিলেন এবং 1333 থেকে 1342 খ্রিস্টাব্দে দিল্লিতে বাস করে বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন? তো এত কিছু বলার কি দরকার? তার ভ্রমণ বৃত্তান্ত কিতাব উল রিহালা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে গুরুত্বপূর্ণ বিবরণ। তো তার ভ্রমণ বৃত্তান্ত কিতাব উল রিহালার লেখক বা গ্রন্থাগারের নাম কি? তাহলেই তো হয়ে যাবে, পেয়ে যাবো। তো চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা। এত কিছু বলার দরকার থাকে না, এইটুকু বললেই হবে। কিতাব উল রিহলা কে লিখেছেন? উত্তর হয়ে যাচ্ছে ইবন বতুতা, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, সুফিবাদের আবির্ভাব ঘটেছিল কোথায়? এটা তোমরা জানো, সুফিবাদের আবির্ভাব ঘটেছিল মধ্য এশিয়ায়, কারেক্ট। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন। সুফি কথাটি সুপ থেকে এসেছে, আরবিতে যার অর্থ কি? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এটা হচ্ছে এক টুকরো পশমের কাপড়, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক কে? দেখো, পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারকের নাম বলতে চেয়েছে। চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো শ্রী চৈতন্যদেব, ইনি হচ্ছেন পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, সমাজে ভক্তিবাদ এবং সুফিবাদের লক্ষণীয় প্রভাবগুলি ছিল। দেখো, চারটা অপশন তোমরা সামনে দিয়েছে, কি হবে দেখো। সমাজে ভক্তিবাদ এবং সুফিবাদের প্রভাবগুলি লক্ষণীয়। 1 নম্বর হচ্ছে হিন্দু মুসলিম সমন্বয়, জাতিভেদ প্রথা হ্রাস, সাহিত্যের বিকাশ, নারীদের মর্যাদা হ্রাস। তো এখানে বিকল্প দিয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল এগুলো তোমাদেরকে বাছাই করতে হবে। দেখো, যেটা বললাম যে হিন্দু মুসলিম সমন্বয়, হিন্দু মুসলিম দ্বারা যে সবাই ভাই ভাই সমন্বয় একটা সৃষ্টি করা, তারপর জাতিভেদ প্রথা হ্রাস করা, এগুলো তো সুফিবাদের প্রধান লক্ষণ। সাহিত্যের বিকাশ ঘটানো ছিল, এগুলো সবই ঠিকই আছে। বাট নারীদের মর্যাদা হ্রাস, এটা তো নেগেটিভ ব্যাপার, তো এটা কিন্তু নয়। সুফিবাদ মানেই তো পজিটিভ। দেখো, ভক্তিবাদ সুফিবাদ এগুলো হচ্ছে এই তিনটে কিন্তু সঠিক, বাট নারীদের মর্যাদা হ্রাস এটা কিন্তু হবে না। চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্ন। রামানুজের শিষ্য কী ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, রামানুজের শিষ্য, তোমরা ফিলোসফি যাদের আছে কিন্তু তোমরা এটা পেরে যাবে। চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ রামানন্দ, ইনি ছিলেন রামানুজের শিষ্য। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে যে সুরবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সুরবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে শেখ সিহাব উদ্দিন ওমর, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো, আশা করছি এরকম প্রশ্ন আসবে না, যদি চলে আসে দেখো, নিম্নে প্রদত্ত ভেঞ্চিতে কোন বিকল্পটি ভক্তিবাদী সাধক সগুণ ও সম্প্রদায় ও নির্গুণ সম্প্রদায়কে সঠিকভাবে ব্যাখ্যা করছে? তবু দেখে রাখো, উত্তর হচ্ছে তোমার 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বিটা। ঠিক আছে, এটা একটু দেখে রাখবে। চলো নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। নিম্নে প্রদত্ত শাসকগুলির নামগুলি তাদের রাজত্বকালের পরিপ্রেক্ষিতে সাজাতে বলছে। চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটা প্রথম, কে প্রথম শাসন করেছিল তারপর অনুযায়ী। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, মনে রাখবে আলাউদ্দিন হোসেন শাহ, তারপর নসরত শাহ, তারপর আলাউদ্দিন ফিরোজ শাহ, তারপর গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। চলে আসবো 15 নম্বর প্রশ্ন। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল কত খ্রিস্টাব্দে? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা, উত্তর হয়ে যাবে 1336 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 16 নম্বর প্রশ্ন। দেখো, বাহমনি রাজ্যটি সুষ্ঠুভাবে শাসন করার জন্য কটি প্রদেশে ভাগ করা হয়? উত্তর হবে 4টি প্রদেশে কিন্তু ভাগ করা হয়। খুব এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো বিজয়নগর রাজ্যের সঙ্গে কোন বিদেশি রাষ্ট্রের বাণিজ্য চলতো? তো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, 4টে অপশন কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে পর্তুগাল। ঠিক আছে, বিজয়নগর রাজ্যের সঙ্গে পর্তুগাল রাষ্ট্রের একটা বাণিজ্য চলতো, পর্তুগাল একটা রাষ্ট্র। ঠিক আছে, চলে আসবো দেখো, সুলতানি আমলে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত মুসলিম রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে, 4টে অপশন তোমরা দেখো, তো উত্তর হয়ে যাবে বাহমনি। সুলতানি আমলে দক্ষিণ ভারতের প্রতিষ্ঠিত মুসলিম রাজ্য ছিল বাহমনি। চলে আসবো 19 নম্বর প্রশ্ন। বিজয়নগরে হাজারা রামস্বামী মন্দির নির্মাণ করেন কে? উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায় বিজয়নগরে হাজারা রামস্বামী মন্দির নির্মাণ করেছিল। নেক্সট, আমুক্ত মাল্যদা গ্রন্থটি যে ভাষায় লিখেছিল? আগে সেটা কিন্তু এই প্রশ্নটা ছিল, তোমরা পারবে, যে ভাষায় বলেছে, তাই তো। তো আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতাকে বা লেখককে সেটা একটু কমেন্ট করে তোমরা জানাতে পারো। চলো, আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লিখেছিল? এটা মনে রাখবে তেলেগু ভাষা। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশ নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল? উত্তর হয়ে যাবে স্পেন। তারা কি নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছিল? 22 নম্বর প্রশ্ন দেখো, আমেরিকা মহাদেশ গড়ে ওঠা ব্রিটিশ উপনিবেশের সংখ্যা কটি ছিল? দেখো, উত্তর হয়ে যাবে 13টি। আমেরিকা মহাদেশে গড়ে ওঠা ব্রিটিশ উপনিবেশের সংখ্যা ছিল 13টি। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক। সবাই জানো অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক। নেক্সট, এর প্রশ্ন 24 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কি বলছে, শুল্ক সংরক্ষণ নীতি থেকে যে শাসন কাঠামোর উদ্ভব হয়? শুল্ক সংরক্ষণ নীতি, দেখো 4টা অপশন কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, উত্তরে যাবে ধনতন্ত্র, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, নেভিগেশন আইন চালু করেছিল কে? উত্তরে যাবে ইংল্যান্ড, অর্থাৎ অপশন নাম্বার এ, নেভিগেশন আইন চালু করেছিল ইংল্যান্ড রাষ্ট্র। এবার দেখো 27 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থের লেখক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা লিখেছেন হবসন, মনে রাখবে হবসন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই মতের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে লেনিন। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই মতের প্রবক্তা ছিলেন লেনিন। নেক্সট 29 নম্বর প্রশ্ন, পুঁজিবাদী অর্থনীতি হলো যুদ্ধের জন্মদাতা, একথা কে বলেছেন? এটারও উত্তর কিন্তু হয়ে যাবে লেনিন। এটাও কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে যুদ্ধের জন্মদাতা, একথা বলেছেন লেনিন। তারপর দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ইউরোপে উগ্র জাতীয়তাবাদ বিকাশ ঘটতে থাকে ড্যাশের পর, কিসের পর? উত্তর হবে 1870 খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপে উগ্র জাতীয়তাবাদের বিকাশ কিন্তু ঘটতে থাকে, অর্থাৎ 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে রুইয়ার্ড কিপলিং। শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার প্রবর্তক ছিলেন রুইয়ার্ড কিপলিং। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, বার্নহার্ডির মতে জার্মানির ড্যাশ জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। দেখো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, কি হবে উত্তর? অবশ্যই টিউটনিক জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কথাটি বলেছেন বার্নহার্ডি। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, তোমাদের এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবেই একটা, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। দেখো কি বলছে, যে তোমাদের ডাইরেক্ট কিন্তু আমরা অপশন বলে দিচ্ছি। দেখো 33 নম্বর প্রশ্ন, ওলন্দাজ উপনিবেশ, এটা হয়ে যাবে ইন্দোনেশিয়া।
পর্তুগাজ উপনিবেশ হবে মালয়, ফরাসি উপনিবেশ হয়ে যাবে ইন্দোচীন এবং স্পেনীয় উপনিবেশ হবে ফিলিপাইন দ্বীপপুঞ্জ। অর্থাৎ 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি আমাদের করতেই হয় তাহলে অপশন নাম্বার আমরা এটাকেই বেছে নেব, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 34 নম্বর দেখো 34 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন কি বলছে দেখো 34 নম্বরে, পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পী দ্বারা প্রভাবিত হন। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। দেখো পাবলো পিকাসো কোন দেশে চিত্রশিল্পী দ্বারা প্রভাবিত হয়েছিল? উত্তর হচ্ছে আফ্রিকার চিত্রশিল্পী দ্বারা। নেক্সট, কোন অধিকার বলে কোম্পানি বাংলায় প্রকৃত শাসকের মর্যাদা লাভ করে? কোন অধিকার বলে? উত্তর হবে দেওয়ানি লাভ। এই অধিকার বলে কোম্পানি বাংলায় প্রকৃত শাসকের মর্যাদা লাভ করে। নেক্সট চলে আসবো 36 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বশেষ সনদ আইন পাস হয় কত সালে? দেখো 4টা অপশান তোমাদের কিন্তু রয়েছে, উত্তর কোনটা হবে? অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 1853 সালে সর্বশেষ সনদ আইন কিন্তু পাস হয় 1853 সালে। নেক্সট, ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু। দেখো ভারতে ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হচ্ছে আমলাতন্ত্রকে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, কোন গভর্নরের আমলে বাংলায় পুলিশি ব্যবস্থা চালু হয়? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে ওয়ারেন হেস্টিংসের আমলে বাংলায় পুলিশি ব্যবস্থা চালু হয়। বারবার বলছি, ভালো করে মনে রাখবে। চলে আসবো 39 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল কোনটা? কোন সেনারা? উত্তর হবে গোর্খা সেনারা ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে কিন্তু নির্ভরযোগ্য ছিল। আজকে লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো, কোন সনদ আইন দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লোপ পায়? উত্তর হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার লোপ পায়। তো এই ছিল তোমাদের জন্য 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, উত্তর সহ আলোচনা করলাম। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।